মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা এখন 10টা 10 হতে যায়। বাইরে পুরো মেঘলা হয়ে আছে, সকাল থেকেই মেঘলা হয়ে আছে। তো কাজবাজ বলতে বাসি বিছানাগুলো গুছিয়েছি, তন্ময় কিছু জামা কাপড় ভিজিয়েছি সার্ফে, চা খাওয়া হয়ে গেছে। আর তন্ময় বললো আজ দুপুরে খেতে আসবো। আমি বললাম সকালবেলা ভাত দিয়ে দিচ্ছি, বলছে না সময় আছে এখন, তাহলে খেতে আসবো। বললাম ঠিক আছে চলো। আর আজকে রান্নাবান্না কী হবে এখনও ঠিক নেই। তিশান সকাল থেকে 2-3টে দোকান ঘুরছে, পেটাই পরোটা খাবে। সামনের দোকানটায় গেল বন্ধ, যেখানে ভাড়া ছিলাম ওই দিকটাতে গেল বন্ধ। আবার সামনে আর একটা দোকান আছে, সেখানে কচুরি বিক্রি হয়, ওইখানে আবার গেছে। পাটা যেই একটু ঠিক হয়েছে ওর শুরু হয়ে গেছে, আর অনেকটাই শুকিয়ে গেছে। ওষুধ আর মলম বেশ ভালোই দিয়েছে, 1-2 দিনই একদম ঠিক, অতটা কেটে গেছিলো। যাই হোক, ওকে বললাম বাজারে এখন যাচ্ছিস একটু চিংড়ি মাছ এনে দে। তো দেখেছিলেন তো 2-1 দিন আগে আমি লাউ এনেছিলাম। লাউ না ফ্রিজে রাখলে পুরো শুকিয়ে যায় একদম। লাউ বেশি দিন রাখলে না পুরো ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে একদম, তখন আর সিদ্ধই হবে না। তো ওই জন্য ভাবলাম আজকে একটু লাউ চিংড়ি করে ফেলি। তন্ময় তো মনে হয় খাবে না, তন্ময় তিশান সব একসাথে গুলিয়ে ফেলি। তন্ময় তো মনে হয় খাবে না, একটুখানি দেবো, যদি খায় খাবে, না খায় না খাবে। আর রান্না আর কি করব দেখি, ওদের বাবা ছেলের জন্য ডাল আলু ভাজা এইসবই কিছু করতে হবে। গতকাল মাংস খেয়েছিল, আর মা যে মাংসর ঝোল আলু মাংস এনেছিল, মাংসগুলো তুলে রাত্রে খেয়ে নিয়েছে। খালি ঝোল আলু 1 কৌটো পড়ে আছে, দুপুরবেলা দেবো, নাহলে সন্ধেবেলা আসলে বলবো মুড়ি খেয়ে নাও। কারণ আর তো খাবে না, আজকে যদি দিই তবে খাবে, আর আগামীকাল তো ছোবেই না, বলবে বাসি খাবো না। তাও মাংসর ঝোল আলু বলেই আজকে খাচ্ছে, নাহলে আজকেও খেতো না। তন্ময় ফ্রিজের জিনিস একদম পছন্দই করে না, খায়ই না। যতটুকু আমি ওকে খাওয়াই লুকিয়ে চুকিয়ে খাওয়াই, ও জানতে পারলে খাবেই না। যাই হোক চলুন, এখন রান্নাবান্না সেরকম কিছু তো হবে না, হবে বেলার দিকে করব। এই দেখুন, এইখানটা পরিষ্কার করেছি, এই ওড়নাটা পেতে দিচ্ছে। এটা ওড়না না, একটা ছোটোই মানে পর্দা মতো। তো এখানে একদম ঠিকঠাক হয়েছে, ছোটও হয়নি বড়ও হয়নি। এটা আবার নোংরা হলে এটাকে তুলে কেচে দেবো আর একটা পেতে দেবো, ব্যাস। আর এই তাকটাকে একটু মাজা ঘষা করতে হবে, খুব নোংরা হয়েছে, এখানে মায়ের সব জিনিসপত্র থাকে। আর এই দেখুন, রান্না বান্না কম তো কি হয়েছে, এই যে ফ্রিজ পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়েছে, দেখেছেন কি অবস্থা। এগুলোকে সব নাবিয়ে পরিষ্কার করতে হবে, একটু জল ন্যাকড়া দিয়ে মুছে দিলেই হবে। কারণ এই যে এই ম্যাটগুলো পাতা থাকে তো, অতটা নোংরা হয় না। আর এই যে সবজিপাতি, এই যে লাউটা করে ফেলবো, না হলে না পুরো শুকিয়ে দড়ি হয়ে যাবে। আর পেঁপেটা কবে নিয়ে এসেছিলাম, এখনও অবধি খাওয়া হলো না। ফুলকপিটাও করতে হবে, ফুলকপিও আমার দিকে তাকিয়ে আছে যে আমাকে কর রে, অনেক দিন হয়ে গেল, ঠান্ডায় আর আমি থাকতে পারছি না। আর এখানে মা যে সেই তেলাপিয়া মাছ দিয়েছিল, ওই মাছটাই আছে। ভাবছি খাওয়ার সময় একটা গরম গরম ভাজবো, আর নাহলে সর্ষে দিয়ে করব। চলুন ফ্রিজটা এবার ঝটপট করে পরিষ্কার করে নিই। আর সব কিছু বার করে নিয়েছি, এবার একটা সুতির ন্যাকড়া দিয়ে একটু ভিম লিকুইড দিয়ে 2-4 বার ধরে মুছে পরিষ্কার করে নেবো। এই দেখুন কোথা থেকে ঠিক পেটাই পরোটা নিয়ে চলে এসেছে। কোন দোকান থেকে নিয়ে এলি? যেটা বন্ধ ছিল ওটা আবার খুললো, দেখছেন? দেখুন 10টায় খোলে, 11টায় বন্ধ, ভিআইপি দোকান রে। আর চিংড়ি মাছ এনেছিস তো? পেটে পরোটা দেখে আমারও খেতে ইচ্ছা করছে। ইস, আমি যদি জানতাম ও পাবে, আমার জন্য 100 আনতে দিতাম। ভিম লিকুইড দিয়ে 3-4 বার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা শুকনো সুতির ন্যাকড়া নিয়েছি, গামছা ছেড়ে একটা ছিল, ওইটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এখন খানিকক্ষণ খুলে রাখবো যাতে গ্যাস গন্ধটা কাটে। ফ্রিজ পুরো পরিষ্কার হয়ে গেছে। সেই মাংসর প্যাকেটগুলো রেখেছিলাম না, এখানে পুরো রক্ত জমেছিল, ভালো করে পরিষ্কার করলাম। যেহেতু ভিম লিকুইড দিয়েছি, একটু গন্ধটাও বেশ সুন্দর ছাড়ছে। আর এইগুলোকে আর খুলে মাজলাম না, কাঁচের জিনিস তো। মা বলছে সবসময় খুলে খুলে বার করে মাজিস না, ফট করে পড়ে ভেঙে গেলে এগুলো নাকি পাওয়াও খুব মুশকিল। চলুন এইগুলো বাথরুমের সামনে রাখি, মাজা ঘষা করবো। প্রথমে ভেবেছিলাম এগুলো মাজবো না, কিন্তু এই ধারে না পুরো ধুলো নোংরায় ভর্তি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম না মেজেই নি, এগুলো তো প্লাস্টিকের তো কিছু হবে না। এই দেখুন, এখানে পরোটা আর আলুর তরকারি নিয়ে এসছে, পেটাই পরোটা। তিশান এত নাছোড়বান্দা, বলছে মা তুমি খাও। পাউরুটি আনতে দিলাম, এসে অনেকক্ষণ থেকে বলছে মা তুমি একটু খাও না, আমি এনে দিই 100। আমি বলছি না রে, আর পেট কোথাও ব্যথা করবে, বলছে কিচ্ছু হবে না, জোর জবরদস্তি এনেছে। এই হলো আমার ব্রেকফাস্ট। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখুন একটু আলু ভাজা বসালাম তন্ময় আর তিশানের জন্য। আর এই যে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, লাউ কাটা হয়ে গেছে, সেই পেঁপেটা এনেছিলাম, অর্ধেকটা কেটেছি, প্রেসারে সিদ্ধ করে খেয়ে নেবো। আর এই যে
মা যে মাংস নিয়ে এসেছিলো ঝোল আলুটা ভালো করে ফুটিয়ে রাখলাম, না হলে না নষ্ট হয়ে যাবে। আলু ভাজাটা হয়ে গেলে লাউ চিংড়িটা বসিয়ে দেবো। আর ভাবছি কি যে এই যে তেলাপিয়া মাছ আছে, এখান থেকে 1 পিস কি 2 পিস মাছ নিয়ে অল্প একটু সর্ষে বাটা আছে, ওইটা বরঞ্চ কাজে লাগিয়ে দিই। ফেলতে না বড় মায়া লাগে জানেন তো, এখন জিনিসের যা দাম বাবা। ভাতটা বন্ধ করে দিই, এর মধ্যেই লাউ চিংড়িটা বসিয়ে দেবো। তন্ময় মনে হচ্ছে লাউ চিংড়ি একটু হলেও খাবে, কারণ চিংড়ি মাছ আছে না, ওই জন্য। তিশানকে তো একদমই দেবো না। আর এই দেখুন অল্পই হবে লাউটা, এই এতটা দেখতে লাগছে, এইটুকু হয়ে যাবে, ওই জন্যই অল্প চিংড়ি মাছ একদম। ওকে বলেছি 100 কি 150 নিয়ে আসবি। লাউ চিংড়িটা বসাবো, তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি, তারপর দিলাম 5 ফোড়ন। এইবারে একটুখানি আদা ঘষে নিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। অল্প করে একটু জল দিলাম, অল্প একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর এই সব রান্না আমাদের ঘরে একদমই হয় না জানেন, এই লাউ চিংড়ি মোচা ঘন্ট, কারণ তন্ময় খায় না, আর আমি একার জন্য আর কি করব বলুন তো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এইবারে লাউটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি। এইবারে এটা ঢাকা দিয়ে অনেকক্ষণ হবে, লাস্টে চিংড়ি মাছ আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। রান্নাঘরে লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে এলাম, ভেবেছিলাম একটা সিটি মেরে নেবো প্রেসারে, তারপর ভাবলাম যে না থাক, কচি লাউ তো কড়াতেই হয়ে যাবে। আর তন্ময়ের জন্য অল্প একটু ডাল বসালাম জানেন। হ্যাঁ, এই করে করেই তো আমার এই লাঠিটা সর্বনাশ হয়েছে। আর তন্ময়ের জন্য ডাল বসালাম, কারণ মাংসর ঝোল না খুব বেশি নেই, আবার যদি ওর মধ্যে জল দিয়ে বাড়াই তাহলে তো খাবেই না, আর অশান্তি লেগে যাবে দুপুরবেলা, বলবে জল দিয়ে পুকুর করে দিয়েছে। আর সকালবেলা আমি আর তিশান রওনা দিলাম, যে আন্টির কাছেও আগে পড়তো সেখানে পড়তে যাওয়ার জন্য। গতকাল আন্টিকে আমি ফোন করে বললাম যে আর তুমি তো সন্ধেবেলা পড়াও, তো সকালে পড়ালে একটা সকালবেলা দেখবেন লোকজন থাকে, তারপরে সন্ধেবেলা না কুকুরগুলো বেশি থাকে, সকালবেলাটা অতটা থাকে না। তো আন্টিকে বললাম যে তুমি তাহলে সকালে পড়াতে পারবে 7টা থেকে 9টা? বললো ঠিক আছে বৌদি তাই আসো। দুজনে মিলে বেরোলাম, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। দুজনে মিলে বেরোলাম যাব বলে, ঠিক ওই গলির মুখটায় ঢুকবো, আর দেখলাম দূর থেকে কুকুরগুলো সব লাইন দিয়ে বসে। দেখছেন পাখাটা একবারে সর্বনাশ হয়ে গেছে। তিশান যেই দূর থেকে কুকুরগুলোকে দেখেছে আর ঢুকবে না, বলছে মা আমি যাব না। অথচ আগের দিন রাত্রিরে পড়া করলো, আমার সাথে কথা হলো যে আমি তোকে নিয়ে আসবো, আমি তোকে দিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। ওখানে দাঁড়িয়ে আছে, আমি বললাম চ না আমি তোকে দিয়ে আসছি, বলছে না যাব না। আর একবারে 3টে একদম লাইন দিয়ে বসে। তারপরে চলেই এলাম, আন্টিকে ফোন করে বললাম যে না গো ও যেতে চাইছে না, কি করব বলুন তো। চলুন এখন এইখানেই কোনো কোচিং খুঁজতে হবে, 2-3টে খুঁজেছি জানেন, তবে একজন সব পড়াবে না, 3জন পড়াবে। একজন আর্টস পড়াবে, একজন সায়েন্স পড়াবে, একজন ইংলিশ পড়াবে। এই বয়সে 3টে স্যার নিতে পারে বলুন তো? পড়া করারও তো টাইম দিতে হবে, খালি পড়তে পাঠালে হবে? চলুন ওই ঘরটা মুছে নিয়েছি, লাইটটা বন্ধ করে দিই, পাখাটা একটু চালিয়ে দিলাম। এই ঘর মোছা হয়ে গেছে, এবার এই ঘরটা মুছি আর তিশানকে দেখাই কি করছে। এই দেখুন বাচ্চাদের মতো ওই যে খেলনা বাটি নিয়ে খেলছে, দেখুন সব হাতাগুলো বার করেছে, ধোসা করছে। তো দাগ হচ্ছে কেন এটা? ওটা হবে না, কারণ আমি তো প্রথম থেকেই দেখলাম তো দাগ হয়। আবার সাইডেই দেখো কত নোংরা, ওগুলো ঝুলছিল না অনেক দিন ধরে, চিটে পড়ে গেছে, একবার মেজে তুলতে হবে। এটাতে ইচ্ছা আছে একদিন ধোসা করব, চাল আর ডাল একটু ভিজিয়ে ধোসা করব। এখানে লাউ চিংড়ি হয়ে গেছে, দিলাম অল্প করে মিষ্টি, মিষ্টিটা একদম বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে না তন্ময় যাও একটু খাবে, ওই মিষ্টি বেশি হলে আর খাবেই না। আর একটুখানি সিদ্ধ হবে এইটা, মিষ্টিটা দিয়ে দিলাম। শেষে নামাবার আগে শুকনো শুকনো করে নেবো, আর দেবো একটু ধনেপাতা, ব্যাস
আর ডালটা করবো, কিন্তু তার আগে বাথরুমের কিছু কাজ সেরে আসি। চলে এসেছি বাথরুমে, জামা কাপড়গুলো চলুন কেচে নিই। দেখতেই পাচ্ছেন দুটো বালতিতে ভিজিয়েছি। আর এখানে তন্ময়ের গেঞ্জি প্রতিদিন কাছে, প্রতিদিনই ওর গেঞ্জি নোংরা হয়। আসলে কেচে দিচ্ছি তো ওই জন্যই না সবসময় ভাবে কি আমি পরিষ্কারটা পরবো, যখন কাচা বন্ধ করে দেবো তখন বুঝতে পারবে। আর এই দেখুন তিশান পার্কে যায়, প্যান্টগুলোকে সব ছিঁড়ে নিয়ে আসে জানেন, মানে কি বলবো, 3-4টে প্যান্ট এরকম পুরো একদম ছিঁড়ে শেষ করে দিয়েছে। আর ছিঁড়ে নিয়ে এসে বলবে কি মা ওই বৌদির কাছে দিয়ে দাও না, একটুখানি সেলাই করে নিয়ে চলে আসবো। আরে বাবা কত সেলাই করব, আর কি বলুন তো, সব দর্জিতে না সুতো ভালো হয় না। এই যে বৌদি সেলাই করে দেন না, সুতোটা খুব একটা ভালো না, দেখি 2-4 দিন পরে আবার ছিঁড়ে যায়। এখন যা প্যান্টের দাম হয়ে গেছে, মানে এরম ভাবে যদি ছিঁড়ে নিয়ে আসে কিরম রাগটা ধরে বলুন তো। আর এখন ও যা লম্বা হয়েছে কি বলবো, আমার পুরো কাঁধ সমান হয়ে গেছে, আমার 14 সাইজ ওর প্যান্ট কিনতে হয়। এখানে লাউ চিংড়ি হয়ে গেছে, কতটা ধনেপাতা দিলাম তাও দেখুন চোখে যেন দেখাই যাচ্ছে না, 2-1টা পড়ে আছে। আর এইখানে একটু সর্ষে আছে, এই যে মাথাটা নিয়েছি আর 1 পিস মাছ নিয়েছি, আমার হয়ে যাবে। চলুন এটাকে চাপা দিই। এই ছোট ছোট ঝুড়িগুলো জানেন অনেক কাজে দেয়। আলু ভাজাতে একটা প্লেট চাপা দিয়ে দিই, ঠান্ডা হয়ে গেছে। আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি, মাছটা বসিয়ে দেবো। সর্ষেটা আগে ভালো আছে নাকি দেখতে হবে। আর এখানে বাসনগুলো পরিষ্কার করব, আগে সর্ষেটা আর ডালটা বসিয়ে দিই। এখানে রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস ওভেনটা পুরো স্কচ ব্রাইট দিয়ে মুছলাম, পুরো তেলে ভর্তি। অনেক বাসন ছিল, সব মাজলাম, সব পরিষ্কার করলাম। এখন প্রায় 1:15 হতে যায়, আর কাজের মধ্যে শুধু এইটা বাকি আছে, এগুলো মাজবো। এখানে আবার সর্ষে বাটতে হলো জানেন, ওই সর্ষেটা মানে নাকে শুকে দেখলাম, এখানে ডিমটা ফাটিয়েই রেখেছি, রেডি করে রাখবো। একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খালি আসলেই ভেজে দেবো। আর এই যে সর্ষে বাটতে হলো, ওইটা নাকে শুকে দেখছি কেমন একটা টকটক গন্ধ যাচ্ছে, না দরকার নেই বাবা, খেয়ে আসলে মরবো। আবার সর্ষে মিক্সিতে পেস্ট করে মাছটা করলাম, এইটুকু রেখেছি, ফ্রিজে রেখে দেবো। ভাবছি কালকে সিম সর্ষে করে নেবো, না হলেই না নষ্ট হয়ে যাবে ওই ফ্রিজে থাকতে থাকতে। চলুন এবার ফ্রিজে ওইগুলো সব মাজা ঘষা করে নিই, তাহলেই হয়ে যাবে। সমস্ত কাজবাজ হয়েই গেছে, এইটা করলে তারপরে স্নান করব। চলুন এবার এইগুলোকে মাজা ঘষা করে নিই। আর এই যে একবার পরিষ্কার করলাম, আবার এই পরের মাসে একবার করব। তবে জানেন তো আমি না ফ্রিজ প্রত্যেক মাসে নিয়ম করে পরিষ্কার করি না। আমি যখন দেখি যে একটু গন্ধ ছাড়ছে বা খুব নোংরা হয়েছে, চোখে পড়ছে, দেখতে খারাপ লাগছে, তখনই আমি পরিষ্কার করি। কি বলুন তো বন্ধুরা, আমার ফ্রিজে তো আহামরি কিছু থাকেও না। আর এক একজনকে দেখেছি ফ্রিজে বাবারে ঠাসাই করে জিনিসপত্র ভর্তি করে রাখে। সত্যি বলতে অত টাকাও নেই ফ্রিজ একবারে ভর্তি করে জিনিস রাখবো। আর তার থেকে বড় কথা, আমার আবার ফ্রিজ একটু খালি খালি দেখতে ভালো লাগে, মানে পরিষ্কার থাকবে ভিতরটা, ওই জিনিসপত্র ঠাসাই হয়ে থাকবে, একদম সেই গুদাম ঘরের মতো দেখতে লাগবে, ও আমার পছন্দ নয়। যাই হোক চলুন হয়ে গেছে মাজা ঘষা, এবারে স্নান করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আপনাদেরকে একবার দুপুরে লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে ভাত আছে, হাতা দেওয়া, তার কারণ তিশানকে খেতে দিচ্ছিলাম। আর এখানে আছে আলু ভাজা, আর এখানে করেছি লাউ চিংড়ি, এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে, অনেক দিন পর এই রান্নাটা করলাম। আর এখানে পেঁয়াজ দিয়ে অল্প করে মুসুর ডাল করেছি। আর এখানে শুকনো শুকনো করে এই যে তেলাপিয়া মাছের ঝাল করেছি, সর্ষে দিয়ে অবশ্যই। আর এদিকে একটা ডিম রেডি করে রেখেছি, তন্ময় আসলে গরম গরম ভেজে দেবো। রান্না করবো না করে 3-4টে পদ রান্না হয়ে গেল। তাহলে চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।